আজ আমাদের ডুয়ার্স ভ্রমণের দ্বৈত যাত্রার চতুর্থ অধ্যায়। বক্সার নিঃশব্দ নরম সবুজের মাঝখানে ও জয়ন্তী নদীর ধারে দাঁড়িয়ে আমাদের মন হঠাৎই থেমে যায়। শান্তির এমন রূপ যেন চোখ ভরে দেখেও শেষ হয় না। সঙ্গে রয়েছে রাজা ভাত খাওয়ার জঙ্গল সাফারির রহস্যময় সবুজে ডুবে থাকা একদিন। তাহলে চলুন সেই সমস্ত গল্প নিয়েই আজকের ডুয়ার্স সিরিজের চতুর্থ নম্বর পর্বটি শুরু করা যাক। নমস্কার, মিস্টার অ্যান্ড মিসেস মান্নাদের ইউটিউব চ্যানেলে সকলকে ওয়ার্ম ওয়েলকাম। শুভ সকাল। আমরা গরুমারা নেস্ট থেকে চেক আউট করে নিয়েছি। এখন আমরা যাচ্ছি বক্সা জয়ন্তীর উদ্দেশ্যে। সেখানে দেখি কটা স্পট কভার করতে পারি। আর এখন ঘড়ির কাঁটায় বাজে 10:50। দেখাচ্ছে সময় লাগবে 2 ঘন্টা 20 মিনিট মতো বক্সায় যেতে। আমরা এখন বক্সায় গিয়ে আগে স্পটস গুলোকে ঘুরবো, তারপরে আমরা বক্সার ওখানে যে রিসর্টটাতে থাকবো রাত্রিবেলার দিকে সেখানে আমরা চেক ইন করবো। চলুন দেখা যাক আজকে কি কি এক্সপিরিয়েন্স আমরা গ্যাদার করতে পারি। ডিস্টেন্স হচ্ছে 107 কিলোমিটার মতো, সময় বেশ লাগবে, তবে আমরা সিনিক বিউটি এনজয় করতে করতে যাব। আজকেও ওর উপরেই চাপতে পড়েছে, দেখা যাক। আমরা এখন বুকসা টাইগার রিজার্ভ মিউজিয়ামের দিকে যাচ্ছি। রাস্তা দেখতে জঙ্গল জঙ্গল টাইপের। টিকিট কাউন্টারটা সামনে যে টিকিট কাউন্টারটা ছিল ক্লোজ দেখালো, বললো যে ভিতর দিকে নাকি টিকিট কাউন্টার আছে, গিয়ে দেখি। এখন আমরা মিউজিয়ামের সামনে দাঁড়িয়ে আছি, বুকসা মিউজিয়াম। এখানে এটা হচ্ছে নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার, আর এখানে টিকিট লাগে না বলছে। তো এখন যাই, সবাই এমনিই ঢুকছে দেখছি মিউজিয়ামে। আসার সময় সিনিক বিউটি খুব যে ভালো পেয়েছি তা না, যেরকম গরুমারাতে আমরা অনেক জঙ্গল পেয়েছিলাম সেরকম কিন্তু জলদাপাড়া বা বুকসাতে আসার সময় সেই সিনিক বিউটি অতটা জঙ্গল আর কি, জঙ্গল বিষয়টা কিন্তু অতটা নেই। এখানে সমস্ত কিছু প্রিজার্ভ করে রাখা আছে, যেমন এলিফ্যান্ট ফিটার্স, তারপরে লেপার্ড ফিটার্স, তারপরে ওদিকে আরো অনেক কিছু যেমন ডিয়ার ফিটার্স, তারপরে অনেক কিছু এখানে এলিফ্যান্ট ফিটার্স। আমরা জয়ন্তী রিভারবেডের দিকে ঢুকে পড়েছি। রাস্তাটা বক্সা পোর্টের দিকে রিভারবেডের দিকে যাচ্ছে। এখানে হচ্ছে চেকপোস্ট ছিল, চেকপোস্টে এন্ট্রি করাতে হয়েছে, গাড়ি নাম্বার দিয়ে এন্ট্রি করিয়ে তারপরে এই রাস্তায় ঢুকতে হয়। ব্যাপারটা হচ্ছে এখানে চেকপোস্টের সামনে থেকে একটা সাফারি ছাড়ে, একটাই গাড়ি আছে, এটা সাফারিটা নাকি ভালো করে। একটাই গাড়ি, সাফারি, তাই তো? হ্যাঁ একটাই গাড়ি আছে, সেটা আগে থেকে সকাল থেকে ফোন করে বা আগে থেকে ফোন করে বুকিং নিতে। তো বুকিংটা করবো কি করে? ওদের ফোন নাম্বারটা নেওয়া হলো না, ওদের ফোন নাম্বার দিয়ে আগে থেকে বুকিং করতে হবে। আর বাদ বাকি এই সামনে যাচ্ছি, এখানে জয়ন্তী কিছুটা আগে থেকে ওখানে সব গাড়ি স্ট্যান্ড আছে, ওখান থেকে গাড়ি ছাড়ে সাফারি। তো ওখানেও বললে ওরা বললে এই দিকটা এদিকে ঘুরিয়ে দেবে। আচ্ছা, মানে জয়ন্তীর ওই দিকটা ওরা ঘোরাবে অথবা এদিকটাও ঘুরিয়ে দিতে পারে, যেদিকটা আমরা বলবো সেই দিকটা। আচ্ছা, ওকে। 15-20 মিনিটের স্ট্রেচ, কিন্তু পুরোটাই হচ্ছে এরকম রাস্তা, অপূর্ব। যে সিনিক বিউটিটা মিস করছিলাম সেটা একদম মানে চোখ ভরে পেয়ে গেলাম। খুব ভালো লাগছে, ভীষণ সুন্দর লাগছে। মাঝখানে একটা জায়গায় এতগুলো প্রজাপতি একসঙ্গে ঘুরছিল, এই সাদা আর অরেঞ্জের প্রজাপতি। ওই জায়গাটা আমরা থামিনি কারণ অনেক ভিড় হয়ে গেছিল, সবাই ওই প্রজাপতির ফটোই তুলছিল, কারণ এক জায়গায় অনেক প্রজাপতি ছিল, তো অনেকটা ওয়েট করতে হতো। তাই জন্য আমরা, ওদের ডিস্টার্বও হচ্ছে বেচারা, ওরা উঠছে ওদের মতো, ওদেরকে সব সামনে গিয়ে সব ছবি টবি তুলছে। তো আমরা ওখান থেকে বেরিয়ে এলাম। অপূর্ব একটা পরিবেশ, তো অনবদ্য লাগছে। আমরা এখন জয়ন্তী চেকপোস্ট থেকে জঙ্গল সাফারি বুক করেছি। অ্যাকচুয়ালি জয়ন্তী চেকপোস্ট থেকে 3 ধরনের সাফারি হয়। এবার একটা হচ্ছে এইখানকার যে জঙ্গল আছে সেই সাফারিটা, একটা রাজা ভাত খাওয়া সাফারি, একটা হচ্ছে ছোট মহাকাল সাফারি, একটা বোকাটি লেক সাফারি। আমরা এখন রাজা ভাত খাওয়া সাফারিটা, ওখানে জঙ্গলে গাড়িটা কম যায়, দাম রেটটাও একটু বেশি, ওই জন্য আমরা এখানে রাজা ভাত খাওয়া সাফারিটাই বুক করেছি, যাতে সাইটিংটা নাকি ওখানে ভালো পাওয়া যায়। এখানে যারা ছিলেন তারা তো তাই বললেন, লোকালসরা। দেখা যাক এবার কিছু দেখতে পাই কিনা।
শেয়ার হয় না সেটাও না, এখানে শেয়ার যদি লোক খুঁজে করতে পারেন তো আলাদা, কিন্তু ম্যাক্সিমাম যেহেতু লোক এখানে কম থাকে সেরকম শেয়ারিং এখানে পাওয়া যায় না। বাইক বক্স এখানে থাকবে। আমরা এখন ঢুকে পড়েছি জঙ্গল সাফারিতে, 25 মাইল জঙ্গলে। রাজা ভাত খাওয়া জঙ্গল সাফারিতে আমরা ময়ূর তো দেখেইছি, তার সাথে দেখেছি হর্নবিলও, কিন্তু দুর্ভাগ্যবশত হর্নবিলটি ক্যামেরাবন্দি করতে পারিনি, তার আগেই সে পালিয়েছে। বক্সা টাইগার রিজার্ভে দেখার বা ট্রেক করার মতো কিন্তু অনেক কিছুই রয়েছে, যেমন বক্সা ফোর্ট, সেখানে কিন্তু আপনারা ট্রেক করেও যেতে পারেন, সেক্ষেত্রে একটি গাইড নিয়ে নিতে পারেন, তার কিন্তু চার্জেস আলাদা। এছাড়াও আপনারা জিপে করেও সেখানে পৌঁছাতে পারেন, তারও চার্জেস আলাদা। আবার বক্সা ফোর্ট থেকে আরো একটু ট্রেক করে গেলে পাবেন একটি সুন্দর মিষ্টি গ্রাম যার নাম লেপচাখা। সেটি একটি সুন্দর গ্রাম, সেখানে আপনারা একদিনের জন্য স্টেও করতে পারেন, স্টে করার মতো সুন্দর ব্যবস্থা সেখানে রয়েছে। এছাড়াও আপনারা ট্রেক করতে পারেন ছোট মহাকাল বা বড় মহাকাল, এই দুটো মন্দিরেই। কিন্তু আমরা যেই সময় গিয়েছিলাম সেই সময় কিন্তু ট্রেক করা সেখানে বন্ধ ছিল, তাই আমরা সেই ট্রেকটি করিনি। আর আছে পোখারি লেক, তাই আপনারা কিন্তু বুঝতেই পারছেন, যদি আপনারা একদিন হাতে নিয়ে বক্সা টাইগার রিজার্ভ ঘুরতে চান তাহলে সম্পূর্ণ বক্সা টাইগার রিজার্ভ আপনারা কিন্তু ঘুরে শেষ করতে পারবেন না, তাই মিনিমাম 2 দিন হাতে নিয়ে আপনারা যাবেন যদি সম্পূর্ণ ট্রেকগুলো কমপ্লিট করতে চান এবং আরো নানান ভিজিটিং স্পটসগুলো ঘুরে দেখতে চান। এর সাথে বলে রাখি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন, বক্সা টাইগার রিজার্ভ কিন্তু জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর মাসে সম্পূর্ণভাবে বন্ধ থাকে, তাই সম্পূর্ণ ইনফরমেশনসগুলো নিয়ে তারপরেই কিন্তু ডুয়ার্স ভিজিট করবেন। আমরা এইমাত্র জয়ন্তী চেকপোস্ট থেকে আমরা সাফারি শেষ করলাম, জঙ্গল সাফারি শেষ করে এখন আমরা এগিয়ে এসেছি হচ্ছে জয়ন্তী নদীর রিভার বেডের দিকে। এবার এখানে হচ্ছে সবকিছুই আপনাকে ওদের উপরে নির্ভর করে চলতে হবে, জয়ন্তী রিভার বেডটা ছাড়া বাকি যে কটা ভিজিটিং স্পট আছে সবকটাই আপনাকে নয় সাফারি করতে হবে, নয় ওপাশে বক্সা ফোর্টেও যেতে গেলে সাফারি করলাম। তার কি পার হেড পড়েছে সেটা? সাফারিটা আমাদের জঙ্গল সাফারিটা যেহেতু আমরা 25 মাইল জঙ্গলে করেছিলাম, যেটা হচ্ছে রাজাবাদ খাওয়াতে, ওটা 2250 টাকা পড়লো টোটাল গাড়িটা, মানে একটাই গাড়ি। আর যদি আপনারা এই পাশে 26 মাইলের জঙ্গলে করেন তাহলে বোধ হয় 1800 টাকা না 1700 টাকা কত একটা করে পড়ছে। আর এদিকে হচ্ছে আমরা এখন জয়ন্তী রিভার বেড দেখতে এসেছি, বাকি মহাকাল মন্দির, তারপরে হচ্ছে পোখারি লেক, যা যা আছে সব দেখতে গেলে ওদের গাড়িতে করেই যেতে হবে। পোখারি লেক যেতে যেরকম 1000 টাকা করে পড়ছে গাড়ি। মহাকাল মন্দির, ছোট মহাকাল মন্দির এই বর্ষার সময় বন্ধ থাকে, আমরা এসেছি এখন জুন মাসের ফার্স্ট উইকে। আর তারপরে হচ্ছে ওদিকে বক্সা ফোর্টে যেতে গেলেও আপনাকে প্রথমে তো গাড়িতে করেই যেতে, ওদের গাড়িতে করেই যেতে হবে, সেটা আপনি এখান থেকে পাবেন না, সেটা আরও এগিয়ে গিয়ে একটা গ্রাম আছে ওখান থেকে গাড়িগুলো ছাড়ে। আর তা বাদ দিয়ে হচ্ছে বক্সা ফোর্ট থেকে, মানে যেখানে গাড়িটা ড্রপ করবে ওখান থেকে বক্সা ফোর্ট 1.5 থেকে 2 কিলোমিটার, তারপরে ওখান থেকে আরও 3 কিলোমিটার মতন গেলে তারপরে হচ্ছে লেপচাকা পড়বে, যেটা হচ্ছে লিটিল ভুটান বলা হয় ইন্ডিয়া। কিন্তু পুরোটাই ট্রেক করে আপনাকে উঠতে হবে, ওই জন্য আমরা ওগুলো আর ভিজিট করছি না, প্লাস বিকেলও হয়ে আসছে, এখন 4:15 বাজে, তাই জন্য আর যাওয়া সম্ভব হচ্ছে না ওগুলোতে। এখন আমরা আছি জয়ন্তী রিভার বেডে, আর সিনিক বিউটিটা দেখতে পাচ্ছেন। এছাড়াও সেটা হচ্ছে গাড়ি নিয়ে আসা যায়, বাট আমরা ওখানে পার্ক করে দিয়েছি। টাইম খুব সুন্দর, অনেক বড়, ভালো জায়গা। অবস্থায় দারুণ লাগছে,
খুব সুন্দর। আমি ওই পার থেকে এই পারে মানে হাঁটতে হাঁটতে এলাম, অপূর্ব মানে একটা এক্সপিরিয়েন্স, সুন্দর লাগলো, বেশ ভালো লাগলো। প্রথমে ভাবলাম কি করবো এখানে এসে, কি দেখবো, যখন জলের মধ্যে দিয়ে হাঁটতে পারছি ভীষণ সুন্দর লাগছে। এতক্ষণ জয়ন্তী রিভারে আমরা খুব মজা করলাম, পাটা জলের মধ্যে একদম দিয়ে সারাক্ষণ বসেছিলাম, খুব আরাম লাগছিল, ভালো লাগছিল, খুব সুন্দর একটা সময় কাটালাম। এবার আমরা লাঞ্চ করব। লাঞ্চটা এখানে একটা রেস্টুরেন্ট আমরা দেখেছি, আর আমার পার্সোনালি চাইনিজ কুজিন খুব পছন্দ, তো আমি সেজন্য এমন জায়গা খুঁজি যেখানে চাইনিজ টা পাওয়া যায়। তো এখন আপাতত সেই উদ্দেশ্যেই যাচ্ছি। লাঞ্চ করে তারপরে আমরা আমাদের রিসর্টে চলে যাবো, যেটা আজকের জন্য বরাদ্দ। রিসর্টের নাম হচ্ছে জলদাপাড়া গ্রিন টাচ রিসর্ট। তো সেখানে আজকে আমরা যাচ্ছি। দিয়ে আজকের যাত্রা মোটামুটি এখানেই আমাদের কমপ্লিট। আমরা এখন গ্রিন টাচ রিসর্টে আছি, যেটা জলদাপাড়াতে অবস্থিত। গ্রিন টাচ রিসর্টে দু ধরনের রুম, মানে রুম ক্যাটাগরি আছে। একটা হচ্ছে কটেজ রুম, যেটা আমরা আছি, আর আরেকটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মেন বিল্ডিং ওদের, যেটা হচ্ছে পুরোনোটা। আর কটেজ রুমটা নতুন তৈরি হয়েছে, সেটা দেখাচ্ছি আপনাদের। এটা সামনে একটা বড় মাঠ আছে, একটা সেলফি জোন আছে। এবার আমাদের কটেজ রুমটা হচ্ছে পুরো একদম চা বাগানের পাশে। এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা চা বাগান। এই চা বাগানটা অন্ধকারে হয়তো দেখা যাচ্ছে না, তবু চেষ্টা করছি যতটা দেখানো যায়। আর তারপরে হচ্ছে পুরো চা বাগান আর বড় বড় গাছপালায় ভর্তি। আর এখন আপনাদেরকে দেখাবো, এরপরে হচ্ছে ঠিক এই চা বাগানটার পরে জলদাপাড়া জঙ্গল শুরু হচ্ছে। আর এখন আপনাদের আমাদের রুমটা দেখাচ্ছি, কটেজ রুম। এটা বেশ সুন্দর রুমটা, উডেন, রুমের সাইজটা খুব কোজি, খুব ছোট, কিন্তু খুব বিউটিফুলি ডেকোরেটেড, এবং খুব অ্যামিনিটিসও খুব সুন্দর। রুমের অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো ক্রিয়েট করেছে। এখানে একটা সোফা আছে, এখানে দুটো চেয়ার দেওয়া আছে, এখানে একটা ছোট টি টেবিল বলতে পারেন আছে। এটা হচ্ছে একটা ওয়ার্ড্রোব, ছোট ওয়ার্ড্রোব, আর এটা একটা বাথরুম। বাথরুমটা বেশ সুন্দর ডেকোরেটেড, এবং মানে রিসেন্টলি একদম করা হয়েছে, সুন্দর টাইলস লাগানো, নিট অ্যান্ড ক্লিন। আর এই হচ্ছে ওয়ার্ড্রোব। ওয়ার্ড্রোবের মধ্যে মোটামুটি লাগেজ সবই ধরে যাবে। খুবই বিউটিফুলি ডেকোরেটেড, এবং ফল সিলিংটাও খুব সুন্দর। রুমে টিভি আছে, এসি আছে। এরপর আসছে ডুয়ার্স সিরিজের শেষ অধ্যায়, এবং শেষ পর্বেই আমরা ডুয়ার্স ভ্রমণে কেমন কি খরচ হতে পারে তার একটা বেসিক আইডিয়া আপনাদেরকে দিয়ে দেব। সাথে থাকবে প্রয়োজনীয় বেশ কিছু তথ্য। তাহলে আবার দেখা হচ্ছে ডুয়ার্স সিরিজের শেষ পর্বে। তাই আজকের মতো মিস্টার অ্যান্ড মিসেস মান্নাদির তরফ থেকে গুড বাই।